হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি ইস্ট বেঙ্গলকে নিয়ে আবার কথা বলতে চলে এসেছি। ইস্ট বেঙ্গলের আজকে এএফসি চ্যালেঞ্জ কাপের ড্র হলো। আগের দিন আলটি নাসারের সাথে হেরে যাওয়ার ফলে আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে চলে এসেছি, অ্যান্ড আজকে ড্র হলো। অ্যান্ড সেখানে এটা খুব ভালো ভদ্রসভ্য একটা গ্রুপ পেয়েছি, যেখান থেকে আমাদের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালেও কোয়ালিফাই করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি। অ্যান্ড এএফসি চ্যালেঞ্জ কাপটা কীরকমভাবে হবে এবং কীভাবে গ্রুপটা ভাগ হয়েছে সেটাও দেখে নিতে চলেছি। চলো শুরু করাই। এবার আমরা একটু বুঝে নিই এএফসি চ্যালেঞ্জ লিগটা কীভাবে হতে চলেছে। কোয়ার্টার ফাইনালে ইস্ট জোন আর ওয়েস্ট জোনের থেকে 4টে করে টিম যাবে। আগেই বলে দিই, ABCDE 5খানা গ্রুপ রয়েছে, 18খানা টিম টোটাল রয়েছে। এই 18খানা টিমকে ওয়েস্ট জোন আর ইস্ট জোনে ভাঙা রয়েছে 12 আর 6। 12টা টিমকে ওয়েস্ট জোনে 3টে গ্রুপে ভাঙা হয়েছে, 4টে করে প্রত্যেকটা গ্রুপে। এই 4টে গ্রুপের মধ্যে গ্রুপ টপাররা যাবে কোয়ার্টার ফাইনালে, অ্যান্ড সেকেন্ড বেস্ট টিমগুলোর মধ্যে যেই টিমটার সব থেকে বেশি পয়েন্ট হবে সেই টিমটা যাবে কোয়ার্টার ফাইনালে। এইভাবে ওয়েস্ট জোন থেকে 4টে টিম কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। এবার আছি ইস্ট জোনে। ইস্ট জোনে 6খানা টিম রয়েছে, 2টো গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে 3টে করে টিম, এবং ওই 3টে টিমের মধ্যে যেই টিম দুটো গ্রুপ টপ করবে সেই টিম দুটো যাবে কোয়ার্টার ফাইনালে। এইভাবে ইস্ট জোন থেকে 4টে টিম, ওয়েস্ট জোন থেকে 4টে টিম, এইভাবে নিয়ে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল। এবার আমরা একটু কথা বলে নিই ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের কী অবস্থা রয়েছে, ইস্ট বেঙ্গল কীভাবে কোয়ার্টার ফাইনালে যেতে পারে। ইস্ট বেঙ্গলের জন্য গ্রুপটা খুবই সহজ পড়েছে। ইস্ট বেঙ্গল গ্রুপ এতে রয়েছে, গ্রুপ এতে পড়েছে। অ্যান্ড ইস্ট বেঙ্গলের গ্রুপের বাকি 3টে টিম হলো ভুটানের পারো এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস, আর লেবাননের নেজমা এফসি। পারো এফসি ভুটানের এই টিমটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে হোস্ট। আমাদের প্রত্যেকটা ম্যাচ ভুটানে গিয়ে খেলতে হবে। গ্রুপ এর প্রত্যেকটা ম্যাচ ভুটানেই হবে, পারো এফসির হোম গ্রাউন্ডে। এই পারো এফসির একটা হোম অ্যাডভান্টেজ থাকছেই, এবং এই গ্রুপগুলোর মধ্যে খেলা লিগের মধ্যে রাউন্ড রবিন ফরম্যাটে হবে। অ্যান্ড যখন সেটা কোয়ার্টার ফাইনালে যাবে বা সেমিফাইনালে হবে, তখন সেটা 2টো লেগে হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে। এবার আমরা একটু পারো এফসিকে দেখে নিই, ভুটানের টিম, যে ওদের মধ্যে একটা হোম অ্যাডভান্টেজ থাকবেই ওদের নিজেদের দর্শকদের সামনে। হচ্ছে এদের স্কোয়াড ভ্যালু হচ্ছে 12.8 CR, এবং 11খানা ফরেনার রয়েছে। এই একটা জিনিস মাথায় রাখার কথা যে এএফসিতে তোমরা 11টা ফরেন প্লেয়ারই খেলাতে পারো। এদের টিমে 11খানা ফরেন প্লেয়ার রয়েছে, তার মধ্যে 5জন জাপানের, 3জন ফরমার জাপানিজ ন্যাশনাল টিমের প্লেয়ার, 2জন ওয়ার্ল্ড কাপার। তার মধ্যে কেইসুকে হন্ডা রয়েছে। বাট কেইসুকে হন্ডাকে নিয়ে একটা কেস রয়েছে। কেইসুকে হন্ডা এই পারো এফসিকে 1 ম্যাচ কন্ট্রাক্টে জয়েন করেছিল, সেটা সে খেলে ফেলেছে, যেটা চ্যালেঞ্জ কাপের কোয়ালিফায়ার ম্যাচ ছিল নেপালের টিমের সাথে। ঠিক আছে, সেই ম্যাচটা তার খেলা হয়ে গেছে। এবার সে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে কি না সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে না। সেটা খেললে দেখা যাবে, না খেললে আমাদের কিছু করার নেই, খেললেও আমাদের কিছু করার নেই, আমাদেরকে ম্যাচটা জেতার দিকে যেতে হবে। এবং এই টিমে 7জন ভুটানের ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে, যেখানে ইন্ডিয়ার 5জন ন্যাশনাল টিমের প্লেয়ার আমাদের ইস্ট বেঙ্গল স্কোয়াডে রয়েছে, তেমনই ভুটানের 7জন ন্যাশনাল টিমের প্লেয়ার এই পারো এফসিতে রয়েছে। ঠিক আছে, এবং 3জন ঘানার প্লেয়ার রয়েছে, তার মধ্যে একজন আমাদের কলকাতার মাঠের খুব পরিচিত নাম উইলিয়াম ওপোকু। অনেকে চেনে, কারণ 2019, 20, 17, 18, 19 ওই টাইমটায় খুব ভালো নাম ছিল, খুব ভালো প্লেয়ার ছিল, এবং পরিচিত নাম কলকাতার মাঠে। এছাড়া আমরা বলতে পারি যে এদের হোম অ্যাডভান্টেজ তো থাকবেই, সঙ্গে আমাদের যে নিজেদের যে খামতিগুলো, এই ছোটো টিমের সাথে কোল্যাপস করে যাওয়া বা চোক করে যাওয়া বা সহজ গোল মিস করা, এই জিনিসগুলো কমাতে হবে। তবে আমরা এই পারো এফসির সাথে একটা সহজ জয় তুলে আনতে পারি, বা জয়টা সহজ হবে না, কারণ এটা ভুটানের বেস্ট টিম। ঠিক আছে, সেই জন্য খুব সহজ হবে না ম্যাচটা। বাট এই ম্যাচটা থেকে আমরা পয়েন্ট আশা করতে পারি, 3 পয়েন্টও আশা করতে পারি, পুরোটাই কার্লেস কোয়াদ্রাতের ওপর। আর যেটা বললাম হন্ডার কথা বললে আমাদের মনে পড়ে যায় জার্মানির সাথে সেই 2018 ওয়ার্ল্ড কাপের খেলা। বাট এই নেপাল চার্চ বয়েসের সাথে ওরা কিন্তু খেলে ফেলেছে। হন্ডার 1 ম্যাচের কন্ট্রাক্ট ছিল, সেটা কিন্তু চলে গেছে নেপাল চার্চ বয়েসের সাথে। এবার পরে কি হয় জানা নেই, বাট হন্ডা কিন্তু স্কটল্যান্ডের একটা ক্লাবে কোচিংও করাচ্ছিল কদিন আগে।
সেটাও একটা ব্যাপার রয়েছে এই টিম। লেটস মুভ অন টু বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের মার্কেট ভ্যালু হচ্ছে 36 কোটি, যেটা ইস্ট বেঙ্গলের পরেই এ গ্রুপের মধ্যে। এবং এদের মধ্যে যে আমাদের খুব চেনা নাম বসুন্ধরা কিংস, শেষ কয়েক বছরে প্রচুর এএফসি খেলেছি, এএফসিতে খেলাও দেখেছি এই বসুন্ধরা কিংসের। বাংলাদেশে এরা শেষ 3 বছর টানাও ট্রফি জিতছে, লিগ জিতছে এরাই 3 বছর বসুন্ধরা কিংস। এর আগে ঢাকা আবাহনী ছিল, বাট এখন বসুন্ধরা কিংসের রাজত্ব চলছে ওদের ওখানে। 15 জন ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে, 15 জন। এছাড়া 6 জন বিদেশি তো রয়েছেই, তার মধ্যে রবসান রয়েছে, এছাড়া অনেকেই রয়েছে। রবসানকে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল। এছাড়া 15 জন রয়েছে। অ্যান্ড ন্যাশনাল টিমের প্লেয়ার গোনানোর কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স। একজন প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে মানে সেই প্লেয়ারটার ওই পজিশনে খুব ভালো দক্ষতা রয়েছে, সেই জন্যই এই প্লেয়ারটা একজন ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে। সেই অনুযায়ী ন্যাশনাল টিমের প্লেয়ার থাকার এটাই অ্যাডভান্টেজ হচ্ছে যে বিদেশের মাঠে গিয়ে বা অচেনা অপোনেন্টের সামনে, যেহেতু লিগে কী হয়, ম্যাক্সিমাম জনই নিজেদের মধ্যে খেলা থাকে চেনে, অচেনা অপোনেন্টের সামনে কিভাবে খেলতে হয় সেটা ওদের অনেকটাই আয়ত্ত করা থাকে। এই জন্যই এই ন্যাশনাল টিমের প্লেয়ারের ব্যাপারটা ম্যাটার করে যায়। এছাড়া 6 জন ফরেনার রয়েছে। আর আমাদের এই বসুন্ধরা কিংসের খেলাও আমরা দেখতে পারবো, কারণ ওদের লিগও শুরু হচ্ছে সেপ্টেম্বরেই, আমাদের মতনই ওদের লিগও শুরু হচ্ছে সেপ্টেম্বরে। সেই জন্য আমরা বসুন্ধরা কিংসকে আগে থেকে ওদের খেলাটা দেখে ওদের ফর্মটা আমরা বুঝে নিতে পারবো কীরকম চলছে বা কেমন ওদের স্কোয়াড রয়েছে বা ওদের খেলার টেকনিক কীরকম, পুরোটা অ্যানালাইজ করার একটা জায়গা থাকছে, যেটা পারো এফসির সাথে নেই। তো আমরা বলতেই পারি যে বসুন্ধরা কিংস ভালো ফাইট দেবে, বাট এই বসুন্ধরা কিংসের সাথে আমরা পয়েন্ট আশা করি, কারণ দুটো ক্লাবেরই প্রায় একই রকম দক্ষতা রয়েছে ম্যাচটা নিয়ে যাওয়ার। এই বসুন্ধরা কিংসের তরফ থেকে একটা বড় সড়ো ফাইট পাওয়া যাবে। নাও মুভ অন টু নেজমে এফসি। নেজমে এফসি হচ্ছে লেবানিজ একটা ক্লাব, যেই ক্লাবটার মার্কেট ভ্যালু হচ্ছে 28.6 CR। 8 জন প্লেয়ার আছে ন্যাশনাল টিমের, কোনো ফরেনার নেই, বাট 8 জন ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে এই টিমে, যাদের মধ্যে 6 জন রেগুলার ন্যাশনাল টিমের ফার্স্ট 11-এ থাকে। জিনিসটা কিন্তু খুবই দরকার, কারণ 6 জন প্লেয়ার রেগুলার ন্যাশনাল টিমের ফার্স্ট 11-এ থাকা একটা টিমের সাথে নামছে, যেখানে 8 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, তাদের পুরোটাই দেশের প্লেয়ার, বাট ন্যাশনাল টিমের প্লেয়ার থাকায় তাদের এক্সপিরিয়েন্স বেশি থাকে। এছাড়া এদের সাথে এই প্লেয়ারগুলোর সাথে আমরা সাফে খেলেছি, ইন্টারকন্টিনেন্টালে খেলেছি, অ্যান্ড ওরাও ভালো টাফ ফাইট দিয়েছিল। ইন্ডিয়ার খেলা বলছি, ইন্ডিয়া লেবাননের খেলা, যে আমরা ওদেরকে ভালো ফাইট দিয়েছিলাম অ্যান্ড ম্যাক্সিমাম ম্যাচই জিতেছিলাম, একটা ড্র হয়েছিল, বাকিগুলো জেতা। এই টিমটা শেষ 3 মাসে 10খানা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে একটা লস, একটা ড্র, 8খানা উইন রয়েছে। ওকে, সো তাদের ফর্মটা দেখে আমাদের এটা বোঝা উচিত যে ওরা এখন গ্রেট ফর্মে রয়েছে। বাট একটা জিনিস, এই টিমটার এএফসিতে পারফরমেন্স ভালো নেই এখনও অবধি। আগের বছর অবধি এরা এএফসিতে এসে কখনো অত ভালো পারফর্ম করতে পারেনি যতটা এদের টিমের নাম শুনে বোঝা যায় বা এদের মার্কেট ভ্যালু বা এদের প্লেয়ারদের দেখে বোঝা যায়, অতটা কিন্তু এরা সাকসেস পায়নি অন্যান্য আমাদের যেমন ইস্ট বেঙ্গল বা মোহনবাগান বা উড়িষ্যা, বেঙ্গালুরু বা এদিক থেকে বসুন্ধরা কিংস, মেজিয়া, এদের থেকে যেগুলো পাওয়া যায় এরা কিন্তু পায়নি, এই নেজমে এফসি এরা পায়নি। অ্যান্ড এছাড়া আমাদের ইন্ডিয়া লেবাননের খেলা রয়েছে 12 অক্টোবর, ফ্রেন্ডলি রয়েছে একটা, সেখানে আমরা ওদের অনেক প্লেয়ারদেরকে পরীক্ষা করে নিতে পারবো। অ্যান্ড ওদের লিগ তো চলছেই ওদিকে, সেখানেও আমরা দেখে নিতে পারবো যে টিমটা কেমন খেলছে বা অ্যানালাইজ করার একটা জায়গা থাকছে। সো এই টিমের কাছ থেকেও আমরা 3 পয়েন্ট পেতে পারি, কারণ আমার মনে হচ্ছে যে এই টিমটাকে আমাদের হারানো উচিত এবং গ্রুপ টপ করা উচিত। যে টিমগুলো দেখলাম, পারো এফসির, বসুন্ধরা কিংস, নেজমে এফসি, এদের মধ্যে বসুন্ধরা কিংস খুবই চেনা নাম, চেনা পরিচিত নাম এএফসিতে। এছাড়া পারো আর নেজমে এদের দুজনেরও অতটা পারফরমেন্স এএফসিতে ভালো নেই। দ্যাটস ওয়াই আমার মনে হয় এই গ্রুপটা টপ করা উচিত। অ্যান্ড এই এএফসিতে ভালো খেলে ভালোভাবে ম্যাচ জিততে হবে, ভালো খেলাটা ব্যাপার নয়, ম্যাচ জেতাটা এখন বড় ব্যাপার হয়ে রয়েছে। এবং যখন এইসব লিগ ব্যাপারটা চলে আসে, যে ছোটোখাটো টুর্নামেন্ট একটা ম্যাচ খুব ভ্যারি করে যায়,
তুমি ভালো খেলছো, খুব বড় লিগ, যখন আমরা 22 ম্যাচ 24 ম্যাচের লিগ খেলবো তখন জিনিসটা ঠিক আছে। ফার্স্ট ম্যাচ ভালো খেললো, ম্যাচটা ড্র হলো, বা ফার্স্ট ম্যাচ ভালো খেললো কিন্তু ম্যাচটা হেরে গেল, সেখানটা জিনিসটা ম্যাটার করবে না, সেখানে পরে আমাদেরকে সেই জিনিসটা থেকে ওভারকাম করতে পারবো। বাট এখানে যখন ছোটোখাটো লিগ হয়, এই যে এই ছোটোখাটো পয়েন্টগুলো, ভালো খেলছি বাট পয়েন্ট পাচ্ছি না, এই জিনিসটা করলে হবে না, আমাদের পয়েন্ট চাই, এটা হচ্ছে মেন কথা। সো পারো এফসি, বসুন্ধরা, নেজমে, এটা দিয়ে আমাদের গ্রুপ এ ইস্টবেঙ্গলের ছিল। অ্যান্ড এখান থেকে আমার প্রেডিকশান হচ্ছে ইস্টবেঙ্গল গ্রুপ টপ করবে। অ্যান্ড প্রেডিকশান কেন, আমি সেটা চাই অ্যান্ড সেটাই হওয়া উচিত। যা টিম রয়েছে বাকি তিনটেকে আমি অ্যানালাইজ করলাম, তিনটেকে অ্যানালাইজ করে আমার মনে হলো যে এটাকেই যাওয়া উচিত একটু গ্রুপ টপ করে কোয়ার্টার ফাইনালে। অ্যান্ড কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনালেও ইস্ট জোনের টিম পড়বে, সেমিফাইনালে ওঠার জন্য কোয়ার্টার ফাইনালে ইস্ট জোনের টিম পড়বে। অ্যান্ড সেখানেও ইস্ট বেঙ্গলের কাছে ভালো সুযোগ রয়েছে, কারণ ওদিকের টিমগুলো অত ভালো নয়, সব হ্যাঁ ভালো টিম রয়েছে, ভালো টিমের সাথে যখন ড্র হবে তখন পড়ে গেলে খারাপ, বাট যদি ভাগ্য ভালো থাকে সহজ টিমের সাথেই পড়বে। সো দেখা যাক ভাগ্য কী থাকে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এএফসিতে আমার তো মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে যাবে কোয়ার্টার ফাইনালে, সেটা দেখা যাবে আমাদের 26 থেকে 1 নভেম্বর, 26শে অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি খেলা রয়েছে, ভুটানে যেতে হবে আমাদেরকে খেলতে। অ্যান্ড ততক্ষণের জন্য টাটা, বাই, জয় ইস্ট বেঙ্গল।